জিয়নসো এসে দেখতে পায় এজিনকে তার মা পানিতে ডুবাচ্ছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে তার মা আসলেই একটি সাইকো। আর সাথে তার মনে পড়ে যায় ওই কথাগুলো। সে তাকে বলেছিল তোমার মা তোমাকে পছন্দ করে না। এজিন জিনসুকে বলে তুমি এক কাজ করো, অ্যাম্বুলেন্সকে কল করে জানাও একটি মেয়ে উপর থেকে পড়েছে আর তার অবস্থা খুবই খারাপ। এর ভিতরে সে চলে যায় ওই জায়গায়, গিয়ে বলে আমি লাফ দিয়ে দিব। তখন সিয়নহো বলে যে না, লাফ দিও না, লাফ দিলে তুমি মারা যাবে। সে বলে আমার মাও এইভাবে লাফ দিয়েছিল, সে তো মারা যায়নি, তাহলে আমার বিশ্বাস আমিও মারা যাব না। এই কথা বলে সে চিন্তা করে এখান থেকে লাফ দিবে, কারণ সে চাচ্ছিল না এই জীবনে সে অতিষ্ঠ ছিল। তারপর সে লাফ দিয়ে দেয়। এদিকে জিয়নসও অ্যাম্বুলেন্সকে সাথে সাথে কল করে দিয়েছিল, যার কারণে সে এখন হসপিটালে অ্যাডমিট থাকে। বাহিরে সিয়নহোর সাথে কথা বলছিল এজিনের বাবা। তাকে জানায় তুমি যে কোনোভাবে তার ভিডিও বানাও, ভিডিওগুলো বানিয়ে আমাদের কাছে রেখে দাও, তারপর তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দাও। জিনহো তার কান ধরে বলে তোমার এই কথাগুলো শুনতে হবে না, যতদিন পর্যন্ত আমি আছি তোমাকে প্রটেক্ট করে যাব, তোমার কোনো ক্ষতি আমি করতে দিব না। এই কথা বলে সে তার কান ধরে আর তাকে প্রমিস করে যে সারা জীবন সে তার দেখাশোনা করে রাখবে। আসলে এই জন্যই হয়তো জিনসু তার এইভাবে দেখাশোনা করছিল। সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে আমরা এজিনকে দেখতে পাই। জিয়নসু এজিনকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে চিনতে পারছো? তখন সে বলে হ্যাঁ, তোমাকে চিনতে পারবো না কাকে চিনতে পারবো? তখন জিনসু বলে তুমি 3 দিন যাবৎ এই জায়গায় রয়েছো, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। তারপর সে তার অ্যাডমিশন সেন্টারে কল করে জানার চেষ্টা করে তার অ্যাডমিশন হয়েছে কিনা। তখন সে জানতে পারে তার অ্যাডমিশন হয়নি, কারণ সে টাকা জমা দিতে পারেনি। বিষয়গুলো নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল। এজিন সিদ্ধান্ত নেয় সে এখান থেকে তার বান্ধবীদের সাথে দেখা করতে স্কুলের লাস্ট ডেতে চলে যাবে। সে একটি জায়গায় বসেছিল, দূর থেকে তাকে ইয়নসু দেখছিল, তার উপর বলতে নজর রাখছিল। তার বান্ধবীরা তার কাছে আসে আর ফটো ক্লিক করে। এদিকে যেহেতু তাদের আজ লাস্ট ডে ছিল, তাই এখানে জিয়নসুর মাও চলে আসে। তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল মা, কিন্তু সে বারবার শুধু এজিনকে খুঁজছিল। এজিনও আশেপাশেই ছিল। সে তার মাকে বিদায় করে এজিনের পিছে পিছে যেতে শুরু করে। কেউ কারোর সাথে একদমই কথা বলে না, চুপচাপ হাঁটছিল। তখনই একটি লোক একটি ছেলেকে দৌড়িয়ে নিয়ে আসে। ওই লোকটি একটি মহিলার ব্যাগ চুরি করে এসেছিল, যার কারণে পিছে পিছে ওই লোকটি আসে তাকে হেল্প করার জন্য। এইসব দেখে সে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। তার এইভাবে তাকানোটা সন্দেহজনক ছিল। ইয়নসু লোকটির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করে। তার হাসি কিছুটা শয়তানি ছিল। তখনই এখানে পুলিশ চলে আসে আর তাকে ধরে নিয়ে যায়। যেই মহিলাটির ব্যাগ চুরি করা হয়েছিল ওই মহিলার কাছে জাংহু নামের লোকটি ব্যাগটি পৌঁছে দেয়। তখন আমরা জানতে পারি লোকটির নাম জাংহু। জাংহুর কাছে তার বন্ধু আসে আর তাকে বলে এই ব্যাগের জন্য তুমি তোমার ক্যাফে খোলা রেখে চলে এসেছিলে, এটা কিন্তু ঠিক করনি। তারপর আমরা জানতে পারি যে লোকটির একটি ক্যাফে রয়েছে। সে আগে বক্সিং চ্যাম্পিয়ন ছিল। যেহেতু তার হাতে ব্যথা পেয়েছে, তারপর থেকে সে এই সব কিছু ছেড়ে দিয়েছে। তবে সে তাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বলে গণ্য করা হয়। সবকিছুই জিনহো দূর থেকে দেখছিল। এজিন ছেলেটির সাথে কথা বলছিল। সে মূলত তার কাছে জব চাইতে এসেছিল। তারপর তার জব কনফার্ম হয়ে যায়। জিনহোকে বলে সে জবটি পেয়েছে। জিনহো তখন তাকে জানায় দেখো তুমি সব কাজে একটু তাড়াহুড়া করে ফেলছো না, একটু সময় নিয়ে দেখো, যদি অন্য কিছু হয় তাহলে তোমার জন্য ভালো হয়। সে বলে না থাক, এটা আমার জন্য বেস্ট হবে আমি মনে করছি, তাই আমি এই জবটি জয়েন করছি। জিনহো বলে যদি কোনো প্রয়োজন হয় আমাকে কল করে নিও, কারণ আমি চাই না তুমি কোনো সময় কোনো বিপদে পড়ো, কারণ তোমার বিপদ আমার জন্য অনেক কিছু। তখন সে বলে আচ্ছা দেখা যাক কি হয়। সাথে সে তাকে জানায় তার বাসায় থাকা তার জন্য সেফ নয়। তখন এজিন বলে আমি যদি আমার বাবাকে টাকা দিয়ে দেই হয়তো সে আমাকে মারবে না, এইভাবে আমাকে আমার জীবন কাটাতে হবে। এদিকে ইয়নসু তার বাসায় আসে। তখন তার মা তার সাথে চিৎকার করে কথা বলতে শুরু করে, বলে এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক যে এই মেয়েকে সবসময় প্রোটেক্ট করে বেড়াও? তখন সে বলে দেখো মা, তার বাবা যখন জেলে ছিল তুমি তার দেখাশোনা করোনি, তাকে অনাথ আশ্রমে ছেড়ে দিয়েছিলে, আর এখন তুমি আমার সাথে উল্টাপাল্টা কথা বলছো। তখন সে বলে তুমি আমার ছেলে, তাই তোমাকে আমি দেখাশোনা করেছি, তাকে কেন করতে যাব? এখানে অনেক বেশি রেগে যায় জিনহো আর বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে এজিন ক্যাফেতে কাজ করতে শুরু করে। জিনসু লক্ষ্য করে তাকে দেখে সবাই বলছিল এত সুন্দর মেয়ে এই ক্যাফেতে কাজ করে, এই ক্যাফেতে আমাদের যাওয়া উচিত, যদি মেয়েটিকে পটাতে পারি তাহলে অনেক ভালো হবে। দূর থেকে সবকিছু শুনতে পায় ইয়নসু। ছেলেগুলো গিয়ে তাকে বলে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
তখন সে বলে, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বলে, দেখো, আমার বন্ধুর সাথে তুমি রিলেশনে যেতে পারো, সে তোমার সাথে অনেক সুন্দর মানাবে। তখন সে এখান থেকে চলে আসে। তারপর তার সহকর্মী তাকে জানায়, দেখো, তোমার জন্য পুরো হল ভরে গিয়েছে শুধু ছেলেদের। এখানে তোমার পিকচারগুলো ভাইরাল হয়েছে। এতে সে কিছুটা খুশি হয়, কারণ তার ফটো অনেক সুন্দরভাবে ভাইরাল হয়েছিল। অন্যদিকে আমরা এক মহিলাকে দেখতে পাই, তার কমেন্ট পড়ছিল, এত সুন্দর মেয়েকে তো স্টার হওয়া উচিত। এই মেয়ে এখানে কি করছে? এই মেয়ের এই কাজ নয়। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, এই মেয়েটিকে কি তুমি চেনো? তখন সে বলে, হ্যাঁ, কিছু বছর আগে আমরা তাকে আমাদের মুভির জন্য অফার করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। তখন সে বলে, মেয়েটি যেহেতু আমাদের সামনে এসেছে, আবার ট্রাই করে দেখা উচিত। এদিকে এজিনের সহকর্মী ছেলেটি তাকে জানায় যে, তুমি তো অনেক ফেমাস হয়েছো, তোমাকে সবাই অনেক পছন্দ করছে। আচ্ছা, তোমার যদি আনইজি ফিল হয় আমি ডিলিট করে দিব। সে বলে, না থাক, ডিলিট করতে হবে না, আমার ভালোই লাগছে, আমাদের প্রমোশন হচ্ছে, তাই না? তখন সে বলে, আচ্ছা, বস সারাক্ষণ কি দেখতে থাকে? তখন সে বলে, আমাদের বস আসলে বক্সিং চ্যাম্পিয়ন ছিল, কিন্তু কোনো একটি কারণে তার সবকিছু ছেড়ে দিতে হয়। তার বন্ধুই তাকে আঘাত করেছিল। তারপর একটি লোক তার সাথে দেখা করতে আসে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা, এই লোকটি কে? লোকটি হচ্ছে স্পোর্টস কোম্পানির। তখন সে বলে, ও আচ্ছা, স্পোর্টস কোম্পানির। তখন সে বলে, হ্যাঁ, উনার সাথে যদি ডিল সাইন হয়ে যায়, বস আবারও গেমের লাইফে ফিরতে পারবে। রাতে বাসায় যাওয়ার সময় সে ইরজিনের সাথে কথা বলে। তখন সে বলে, আচ্ছা, দুইজন ভালো মানুষের যদি দেখা হয় তার মানে কি হতে পারে? তখন সে বলে, এর মানে ভালো কিছু হতে পারে। তখন সে বলে, ও আচ্ছা, তাহলে তো এভাবে চলাই উচিত, তাই না? এদিকে জাংহোর কাছে বারবার একটি ছেলে কল করে তার নাম্বার চাইছিল। বলছিল এজিনের নাম্বার দিতে। সে বলে, আমি কারো পার্সোনাল ইনফরমেশন দিতে পারবো না। তারপর আমরা দেখতে পাই এজিনের কাছে তার বস যায় আর তাকে গিয়ে বলে, এইসব কাজ তোমাকে করতে হবে না, অনেক রাত হয়েছে, তাই তুমি বাসায় চলে যাও, এইসব আমি ম্যানেজ করে নিব। তারপর আমরা ওই টুপি পরা লোকটিকে দেখতে পাই, যে কিনা এজিনকে খোঁজার জন্য তাদের সেন্টারে চলে আসে আর জিজ্ঞাসা করে, এজিন কোথায়? তখন তার সহকর্মী বলে, এজিন বাসায় চলে গিয়েছে, আপনি যদি দেখা করতে চান কাল সকালে চলে আসবেন। এই কথা বলে তাকে তাড়িয়ে দেয়। এদিকে আমাদের জিনসুকে দেখানো হয়, যে কিনা তার গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে এসেছিল। আজ তার বাবার মৃত্যুবার্ষিকী। তখন তার গ্র্যান্ডফাদার বলে, আমি এতদিন তোমাকে টাকা দেইনি কারণ তুমি তোমার মায়ের সাথে ছিলে। তাই আমার মনে হয়নি তোমাকে টাকা দেওয়ার প্রয়োজন আছে। এখন যেহেতু তুমি তোমার মায়ের থেকে আলাদা হয়েছো, তাই তোমাকে আমি টাকা দিতে পারবো। তাছাড়াও তুমি তোমার বাবার মতো হয়েছো। এই কথা শুনে সে মুচকি হাসলে তার দাদা বলে, হ্যাঁ, সব বাচ্চারাই তার বাবার মতোই হয়। সিন পরিবর্তন হয়, আমরা এজিনকে দেখতে পাই, সে তার বাসায় যাচ্ছিল। তখন একটি স্টকার তাকে ফলো যে করছিল, ওই স্টকারটি তার কাছে আসে। ইউনসু তাকে বারবার কল করছিল। যেহেতু সে কল রিসিভ করছিল না, তাই সে হাঁটতে শুরু করে। রাস্তার পাশে তার ব্যাগ পড়েছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়। কাছ থেকে চিৎকার শুনে সে তো ভয় পেয়ে যায়। দেখতে পায় এজিন একটি লোককে বাজেভাবে মারছিল। সে কিছুক্ষণ হলেই তাকে খুন করে ফেলতো। তখন তাকে জিজ্ঞাসা করে যে, কি হয়েছে, তুমি কি করছো? তারপর তাকে সান্ত্বনা দিতে শুরু করে আর বলে, হসপিটালে যাবে কি? তখন সে বলে, তুমি আমার জন্য কি করতে পারবে? ইয়নসু বলে, সবকিছু করতে পারবো, কিন্তু কাউকে হত্যা করতে পারবো না। এজিন বলে, এটাই তোমার দুর্বলতা, তুমি চাইলেও কাউকে খুন করতে পারবে না। ইয়নসু বলে, কাউকে খুন করা কি ভালো? আমার মনে হয় ভালো মানুষ হয়ে একদিন বেঁচে থাকাও অনেক কিছু। তারপর আমরা এজিনকে দেখতে পাই, যে কিনা ইয়নসুর সাথে কথা না বলে এখান থেকে চলে যায়। সে আসলে ইয়নসুর উপর রেগেছিল, কারণ ইয়নসু ওই লোকটিকে খুন করেনি। তারপর ওই লোকটির কাছে গেলে লোকটি তার কাছে বলে যে, আমাকে প্লিজ সেভ করো। তখন সে বলে, তোমাকে তো আমার মেরে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কখনো যেহেতু খুন করব না, তাই তোমাকে বাঁচিয়ে দিলাম। তারপর সে ওই লোকটির জন্য অ্যাম্বুলেন্সে কল করে। এদিকে ইয়নসু তার বাসায় যাচ্ছিল, তখন তার বাবার কথা শুনতে পায়। তার বাবা কারোর সাথে কথা বলছিল যে তার অনেক টাকার প্রয়োজন। এর পরিবর্তে সে তার মেয়ের ভিডিও দিতে পারবে। তার মেয়ে দেখতে অনেক সুন্দর। এইসব পিছন থেকে সে শুনতে পায়। আর তখনই আমরা দেখতে পাই এজিনকে তার বাবা খুব বাজেভাবে মারে। তার কাছে টাকা চায় আর বলে, তুই কি মনে করেছিস তুই আমার কাছ থেকে বেঁচে ফিরতে পারবি? তুই যতই সাইকো হোস না কেন, কিন্তু আমাকে তো তুই খুন করতে পারবি না, তাই না? এজিন তার কথা শুনে হাসতে শুরু করে। এজিনের হাসি দেখে তার বাবা রেগে যায় আর এখান থেকে চলে যায়। তখনই আমরা এখানে ইয়নসুকে আসতে দেখি। ইয়নসু বলে, সবাইকে তো মারতে পারিস, তোর বাবাকে কেন মারতে পারিস না? আর এই অবস্থা তোর কে করেছে? তখন সে বলে, এই জায়গায় আমি দুর্বল। বাবাকে টাকা দিয়ে দিলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা আর আমাকে খুন করতে চাইবে না।
আর না হয় আমাকে সবসময় এইভাবেই মার খেতে হবে। ছোটবেলা থেকেই তো আমি এইসব সহ্য করে এসেছি। তাই এইগুলো আমার কাছে নতুন কিছু নয়। আর তুই তো আমার বাবাকে খুন করতে পারবিও না। যদি খুন করতে পারতি তাহলে তোকে বলে দিতাম যে বাবাকে খুন করে ফেল। তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। চিন্তার কোনো কারণ নেই। সবকিছু আমি খুব তাড়াতাড়ি ঠিক করে দিব। তোমাকে এই বিষয়গুলো নিয়ে কষ্ট পেতে হবে না। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। এজিন তার ক্যাফেতে ছিল। তখন তার বস এসে তাকে বলে, আচ্ছা তোমার গলায় কি হয়েছে? তখন সে বলে, পরে ব্যথা পেয়েছি। তখন সে তাকে জিজ্ঞাসা করে সত্য কথা বলার জন্য। এজেন্ট যেহেতু কোনো রেসপন্স করছিল না, তাই সে তাকে বলছিল, দেখো তোমাকে আর তোমার সাথে সহকর্মীকে আমি দুইজনকেই আমার ফ্যামিলি মনে করি। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে বলতে পারো, আমি তোমাদের সাহায্য করব। তখন সে বলে, না স্যার, তেমন কিছু হয়নি। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি না তোমার বাবার সম্পর্কে বলেছিলে, উনি কি তোমার সাথেই থাকে না আলাদা থাকে? তখন সে বলে, না আমার বাবা কাজের কারণে একটু বাহিরে থাকেন, উনি সারা রাত নাইট ডিউটি করেন। তখন সে বলে, তুমি একা রাতে বাসায় যাও, এটা আমার পছন্দ না। এদিকে আমরা এজিনের বাবাকে দেখতে পাই, যে কিনা মেয়ের ভিডিও শুট করার জন্য হিডেন ক্যামেরা লুকিয়ে রেখেছিল। ইয়নসু দূর থেকে তার ভিডিও করছিল, আর যখন দেখতে পায় যে ক্যামেরা লুকিয়ে রেখেছে, ক্যামেরাটি সে নিয়ে যায়। সে কারোর সাথে ফোনে কথা বলছিল। আমার মেয়েকে আমি ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি, তাই খুব ভালোভাবে ভিডিও শুট করতে পারবো। এইসব ইয়নসু শুনতে পায় আর তার পিছে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তাকে এক পর্যায়ে ধরে ফেলে। তখন এজিনের বাবা তাকে জানায় যে, দেখো তোমার জন্য আমি জেলে গিয়েছিলাম, তাই তোমার প্রতি আমার এমনিতেই একটি ক্ষোভ রয়েছে। আর এখন তুমি আমার মেয়ের সাথে লেগেছো, তোমাকে আমি ছাড়বো না। এখানে দুইজনের মধ্যেই তুমুল মারামারি, হাতাহাতির ঝগড়া শুরু হয়ে যায়। এখানে সে তাকে চাইলেও মারতে পারতো না, ইট উঠায় মারার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ সে যে বলেছিল কাউকে কখনো খুন করবে না, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। আর তখনই এখানে পুলিশ চলে আসে, তারপর সে পুলিশ স্টেশনে চলে যায়। কিন্তু এখানে এজেন্ট কেন জানি না পোল্টি মারে। সে সব দোষ ইয়নসুর উপর দিয়ে দেয়, কিন্তু এই ঘটনাটি সে কেন ঘটালো এটা আমাদের বলা হয় না। সে ইয়নসুর উপর পুরো দোষ দিয়ে দেয়, বলে ইয়নসু নাকি তার সাথে এইসব করেছে। ইয়নসু বারবার বলছিল সে হিডেন ক্যামেরা রেখেছে, তার ফোনে সবকিছু রেকর্ড রয়েছে। তখন সে তার ফোনটি চেক করে জানায় যে আমার ফোন তো পাচ্ছি না। এখানে আমরা দেখতে পাই তার ফোন হাতে নেওয়ার আগে এজিন ফোন হাতে নিয়ে সবকিছু ডিলিট করে দিয়েছিল, তাই সে কোনো প্রমাণও দিতে পারে না। অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখন পুলিশ তাকে বলে যে, আচ্ছা আপনি আপনার বাবাকে নিয়ে চলে যান, আর ইয়নসোকে তারা জেলে রেখে দেয়। এখানে আমরা পুরো ঘটনা বুঝতে পারি না যে এজিন কেন এমনটা করলো। তার বাবা আসল অপরাধী ছিল, তাহলে সে কেন তার বাবাকে সেভ করলো? এটার পেছনে কি কোনো রহস্য রয়েছে, নাকি তার বাবার প্রতি মায়া বা ভালোবাসা থেকে সে এটা করেছে? এটা দেখতে হলে আমাদের তো আগে দেখতেই হবে, তাই না? তারপর এজিন চলে আসে ইয়নসুর সাথে দেখা করার জন্য। সে তাকে এসে বলে যে, আমি আমার বাবাকে খুন করতে চাই, এই জন্য মিথ্যা কথা বলেছি। তখন সে বলে, আমি তোমাকে প্রথমেই সন্দেহ করেছিলাম। দেখো এইসব একদমই ঠিক নয়। তুমি যেই সব ভাবছো ওইসব যদি তুমি করতে থাকো তাহলে তোমার লাইফ রিস্ক হতে পারে। প্লিজ তুমি এইসব বাদ দিয়ে দাও। পরদিন সে কাজে যাওয়ার সময় তার কপালে একটি ব্যান্ডেজ লাগিয়ে যায়। তারপর সে যখন তার কাজে চলে যায় তখন তার বস জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে এখানে বাধ্য হয় তার বসকে পুরো ঘটনা খুলে বলতে। আসলে তার বস তার জন্য চিন্তা করছিল। তখন সে বলে যে, আমার পিকচার ভাইরাল হওয়ার পর থেকে একজন স্টকার আমার পিছু নিয়েছে। সে বারবার আমাকে পিছু করতে শুরু করে। ওই দিন তো সে আমাকে খুব বাজেভাবে মারলো। আর কাল তো আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। আপনাকে আমি এতদিন কিছু বলিনি, কারণ আমি চাইনি আমার জন্য আপনি কোনো প্রবলেমে পড়ুন। তখন সে বলে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। রাতের বেলায় তার বস তাকে বাসায় পৌঁছে দিতে চায়। তখন সে বলে যে, তুমি যেহেতু বাসায় একা থাকো, এক কাজ করতে পারো না, তোমার সাথে কাউকে রেখে দিলেও তো পারো। তখন সে বলে, কি করব, আমার সাথে কেউই নেই থাকার মতো। আর ছোটবেলা থেকেই আমার মা মারা যাওয়ার পর আমি একাই বসবাস করছি। তারপর তার বস তাকে তার বাসায় নিয়ে যায়। তার বাসার এলাকাটা দেখে তার বস কিছুটা চিন্তিত হয়। আর বলে, এই এলাকায় তুমি কিভাবে বসবাস করো? এখানে তো তোমার যেকোনো সময় যেকোনো বিপদ হতে পারে। আশেপাশে একদমই কেউ নেই। আর তাছাড়াও বাসাটা একদমই সেফ নয়। তুমি এখান থেকে খুব তাড়াতাড়ি সম্ভব পোস্ট করার চেষ্টা করো। আমি আমার ক্যাফের সামনে তোমার জন্য একটি বাসা নিয়ে নিব। তখন সে বলে, না স্যার, প্রয়োজন নেই।
তারপর সে দেখতে পায় তার রুমের সামনে কিছু একটা লেখা ছিল। এটা দেখে তার বসও ফিরে আসে আর দেখার চেষ্টা করে এখানে কি ছিল। আসলে এখানে একটি লেটার ছিল আর সাথে ছিল মরা ইঁদুর। এটা দেখে তার বস বুঝতে পারে যে সে কতটা রিস্কে রয়েছে। তারপরে ওই ক্যাফওয়ালা লোকটিকে সে দেখতে পায় আর বুঝতে পারে যে এই স্টকারটি তার পিছু ছাড়বে না। তখন সে মনে মনে বলে যে হয়তো আমার পিছু ছাড়বে না স্টকার। কি করব বলেন? আমার করার মতো কিছু নেই স্যার। আপনি চলে যান। তখন সে বলে, "কিভাবে চলে যাব তোমাকে রেখে বলো তো? তোমার যেই অবস্থা দেখছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব একটি বাসার ব্যবস্থা করে দিব। ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে সেফ রাখার চেষ্টা করো। স্টকারটি তো তোমার বাসা পর্যন্ত চলে এসেছিল। তাহলে নিজেকে সেফ কিভাবে মনে করতে পারো তুমি?" সে মনে মনে চিন্তা করে মেয়েটি একা। তারপর তার ডিক্কি থেকে একটি লাঠি বের করে রেখে যায় আর বলে, "এটা তুমি নিয়ে নিও।" তারপর এজিন এটা নিয়ে আসে। সে এনে তার রুমে রেখে দেয়। পরদিন আমরা দেখতে পাই সে যখন শপিং মলে যাচ্ছিল ওই স্টকারটি তাকে ফলো করে। আর তার ওই যে ক্যাফের যে ছেলেটি ছিল না ওই ছেলেটিও এই বিষয়টা লক্ষ্য করে। পরের সিনে আমরা দেখতে পাই সে তার রুমের প্রত্যেকটি জিনিসপত্র একদম অগোছালো করে রেখে দেয়। তারপর তার বাবাকে টেক্সট করে জানায়, "আপনি যদি চান আমার সাথে দেখা করতে আসতে পারেন। আজ আমি আপনাকে টাকা দিব।" তার বাবা বই পড়ছিল। যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরদিন ক্যাফেতে এসে সে মেরি নামের ওই মহিলাটিকে দেখতে পায়। তারপর সে মেরিকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন মেরি তাকে বলে, "আচ্ছা, তুমি কি কোনো মুভিতে কাজ করবে? তোমার জন্য একটি মুভির অফার ছিল। যদি তুমি রাজি থাকো তাহলে বলো, আমি তোমাকে কাজে নিব।" "আচ্ছা, সমস্যা নেই, আমি কাজ করব। কিন্তু আমার একটি পারিবারিক প্রবলেম রয়েছে। ওইটা আগে আমি সমাধান করে ফেলি, তারপর না হয় আপনার সাথে কথা বলব।"